এক মাস পর দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু শনাক্ত। সীমান্ত জেলায় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ। উপহারের টিকায় কাটবে না সংকট, বলছেন বিশেষজ্ঞরা। অর্থ পাচারে এমপির সরকারি কর্মকর্তা ব্যবসায়ীদের নাম এলেও জানে না সরকার। গ্রহণযোগ্য নয় বলছেন বিশ্লেষকরা। দরকার রাজনৈতিক সদিচ্ছা। 2 মাস পর কাউন্টার থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু। উপেক্ষিত স্বাস্থ্যবিধি, যাত্রীচাপ কম থাকলেও টিকিট না পাওয়ার অভিযোগ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলায় লাগামহীনভাবে বাড়ছে করোনা সংক্রমণ। সাতক্ষীরায় শনাক্তের হার 55%, মোংলায় 49 জনের নমুনা পরীক্ষায় 30 জনের দেহেই সংক্রমণ মিলেছে। রাজশাহী বিভাগে 24 ঘন্টায় মারা গেছেন 11 জন। এদিকে সারা দেশে এক মাসের মধ্যে সর্বোচ্চ 44 জন মারা গেছেন। বেড়েছে শনাক্তের হারও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন 257 জন। এর মধ্যে 188 জনের নমুনা পরীক্ষায় 99 জনের করোনা শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় এই হাসপাতালে 8 জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। এখন তো মনে করেন তার চেয়ে 3 থেকে 4 গুণ রোগী বেশি, তো এই জন্য মৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি এখানে সর্বাত্মক দিয়ে আর যাতে মৃত্যুর হারটা কমানো যায়। সাতক্ষীরায় করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একদিনে উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন। শনাক্তের হার 53 থেকে বেড়ে দাঁড়িয়েছে 55%। লকডাউন চললেও মানুষ ঘরে থাকছে না। আমাদের ভ্যান চালাতে যাচ্ছে না, কিন্তু আমরা কি খাবো কি? মানুষ গাড়ি ধরলে বলে যে ওষুধ কিনতে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি, মানে অজুহাতের শেষ নাই। নাটোরে সংক্রমণ ঠেকাতে বুধবার থেকে 15 জুন পর্যন্ত নাটোর ও সিংড়া পৌরসভায় কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। যশোরে করোনা শনাক্তের হার 47%। শনাক্তের হার কমাতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন। সদর হাসপাতালে ভর্তি রয়েছেন 57 জন করোনা রোগী। আমরা সংকেত কেননা হাসপাতালে চিকিৎসা খুবই অবস্থাবান, হাসপাতালে অনেক ভিড়। যে আমাদের করোনার সংক্রমণের হার দিন দিন বেড়ে যাচ্ছে, বিষয়টি নিয়ে জেলা প্রশাসন উদ্বিগ্ন। ঠাকুরগাঁওয়ে পৌর মেয়র সহ করোনায় নতুন করে 22 জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্তের হার 25% বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সীমান্তবর্তী যে ইউনিয়নগুলো আমাদের আছে, সেখানে যাতে টহল জোরদার করা হয়, এ ব্যাপারে তারা বিশেষ নজরদারিতে রাখবেন। এছাড়া নওগাঁ, চুয়াডাঙ্গা, দিনাজপুর সহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আহসানুল করিম, সময় সংবাদ। উপহারের নামমাত্র টিকা নিয়ে চলছে দেশের ভ্যাকসিনেশন কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন টিকা কেনা কিংবা উৎপাদন করা না গেলে করোনা মোকাবিলা কঠিন হবে। তারা বলছেন দ্রুত টিকা নিয়ে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে তা বাস্তবায়ন দরকার। রাশেদ লিমনের রিপোর্ট। সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার মজুদ বলতে গেলে শেষ। হাতে আছে সিনোফার্মের 4.5 লাখ ডোজ আর ফাইজারের 1 লাখ। আর চীন থেকে সপ্তাহখানেকের মধ্যেই আসছে আরও 6 লাখ ডোজ। যদিও উপহারের এমন ছোটখাটো চালান আমলে নিতে নারাজ বিশেষজ্ঞরা। তারা বলছেন দেশে বিশাল জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার একমাত্র সমাধান ক্রয় নয়, স্বল্পমেয়াদী এই পরিকল্পনার পাশাপাশি দেশেই রিফিল ও নিজস্ব উদ্ভাবনের তাগিদ তাদের। ইমিডিয়েটলি এই লড়াইটি জেতার জন্য দরকার ভ্যাকসিন ক্রয় করা। এরপর দরকার ভ্যাকসিনের যেটা কো প্রোডাকশন বলছে, যে তাদের কারোর সঙ্গে সহযোগী হয়ে উৎপাদন করা। এটা হচ্ছে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা। আর দীর্ঘমেয়াদী হচ্ছে উদ্ভাবন করা। অতএব ক্রয়, উৎপাদন, উদ্ভাবন, তিনটিতে ধারাবাহিকভাবে একসাথে কাজ শুরু না করলে পরে আমরা এটা থেকে আসলে মুক্ত হতে পারবো। পাশাপাশি কেবল টিকা নিয়েই শক্তিশালী কমিটি গঠনের পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে টিকা প্রাপ্তি ও সম্ভাব্যতা যাচাই আরও গতিশীল হবে। টিকা নিয়ে আসলে আমরা কি করতে যাচ্ছি তার জন্য একটা আমাদের জাতীয় কর্ম পরিকল্পনা করা দরকার। 12-13 কোটি লোকের জন্য টিকা সংগ্রহ করার জন্য একটা বিশাল কর্মযজ্ঞ। তার জন্য একটা বড় অর্থ লাগবে এবং সেই অর্থটা অনেকটা একেবারে রেডি থাকার মতো হতে হবে। ভারত থেকে টিকা রপ্তানি বন্ধের ফলে প্রথম ডোজ নেওয়া প্রায় 14.5 লাখ মানুষের দ্বিতীয় ডোজ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা পেতে আবারও আশার আলো দেখছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান 20 লাখ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে আশ্বাস মিলেছে দেশটির পক্ষ থেকে।
এতে করে দেশের 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষার পালা শেষ হবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকান সরকার আমাদের জানিয়েছেন যে তারা আমাদের টিকা দিবেন, কিন্তু কি পরিমাণ দিবেন সেটা তারা এখনো ডিসাইড করতে পারেন নাই। তো সেটা ন্যাচারালি আমাদের একটা পুশ থাকবে যে আমাদের যাতে আরো বেশি দেন এবং আগে আগে দেন। আমাদের 15 লাখ মিনিমাম লাগে আর কি, বাট আমরা চেয়েছি 20 লাখের মতো, এবং দেখি কত দেয়। কোভিড পরিস্থিতিতে 2 মাস পর অনলাইনের পাশাপাশি কাউন্টারেও চলছে ট্রেনের টিকিট বিক্রি। রেলওয়ের প্রজ্ঞাপনে মঙ্গলবার থেকে এটি কার্যকরের কথা থাকলেও শুক্রবার থেকে কাউন্টার থেকে শুরু হয় 8 জুনের টিকিট বিক্রি। তবে কাউন্টারে টিকিট প্রত্যাশীদের চাপ কম থাকার পরও উপেক্ষিত স্বাস্থ্যবিধি, আর তার দায় একে অন্যের কাঁধে চাপাচ্ছেন কর্তৃপক্ষ এবং টিকিট প্রত্যাশীরা। কোভিড বাস্তবতায় গত 24শে মে অর্ধেক আসন ফাঁকা রেখে শুরু হয় ট্রেনে যাত্রী পরিবহন। বাকি অর্ধেক আসনের সবকটি টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হলেও 1 জুন বাংলাদেশ রেলওয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় 25% অনলাইনে আর 25% বিক্রি হবে কাউন্টারে, যা কার্যকর হবে 8 জুন মঙ্গলবার থেকে। যদিও কাউন্টারগুলো 4 জুন থেকেই শুরু করে দেয় 8 জুনের টিকিট বিক্রি। তবে মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেল স্টেশন কাউন্টারে দেখা যায়নি তেমন একটা ভিড়, যদিও অনেককেই ফিরতে হয়েছে টিকিট না পেয়ে। অনলাইনে টিকিট কাটতে না পারে পরে আমি কাউন্টার আসছি টিকিট কাটার জন্য, আমি কাউন্টার থেকে টিকিট পাইলাম। গতকালকে রাত্রে আসছি বললে নাই, আজকেও আসলাম সে বলতেছে নাই। আমি ময়মনসিংহ যাবো, টিকিটের জন্য গেছি, বলছে 12 তারিখের আগে কোনো টিকিট নাই। আমি 2 দিন ছিলাম, 2 দিনে ফাঁকা নাই, তারপরে জিজ্ঞেস করিনি। কালকেও বলছে যে আগামী 5 দিনের টিকিট নাই, আজকে আসছে, আজকেও বলছে 5 দিনের টিকিট নাই। টিকিট প্রত্যাশীদের চাপ কম থাকার পরও উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি, দেখা যায়নি কর্তৃপক্ষের তৎপরতাও। আমরা স্বাস্থ্যবিধি আনলে যে মাস্ক তো ব্যবহার করতেই আছি, ছাড়া কেমনে কি করবো? এখন তো এরকম এখানে কোনো পরিবেশ ওইখানে ক্রিয়েট করে নাই, যার জন্য আমরা মানতে পারতেছি না ভাইয়া। প্রশাসন থেকে আনসার থাকে, তার তো সরাই দিবে, তার তো সরাই না, কিন্তু মানুষ মানতে চায় না। যে একটু ফাঁকা থাকলে আরেকজন ওই ফাঁক গিয়ে ঢুকে যাচ্ছে। সারাক্ষণ আরএনবি বলতেছি যে কাছে যায় না, একজন আরেকজনের ঘাড়ে চলে যায়। এদিকে বুধবার থেকে চালু হচ্ছে আরও 9 জোড়া আন্তনগর আর 10 জোড়া মেল ও কমিউটার ট্রেন। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচারে যখন জনপ্রতিনিধি আর সরকারি কর্মকর্তা ছাড়াও ব্যবসায়ীদের নাম আসছে, তখন পাচারকারীদের তথ্য নিয়ে সরকারের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় বলছেন বিশ্লেষকরা। সংস্থাগুলোর তথ্য বলছে সরকারের 0 টলারেন্সের পরও অর্থ পাচার কমছে না। বিশ্লেষকরা বলছেন শুধু প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সমন্বয় বাড়ালেই চলবে না, এজন্য দরকার রাজনৈতিক সদিচ্ছারও। চিন্তা করবেন না সেটার জন্য। বিপুল পরিমাণ আয়ের উৎস অদৃশ্য রেখেই 2018 সালে নির্বাচন কমিশনের কাছে আয় ও সম্পদের তথ্য দিয়েছিলেন শহীদ ইসলাম পাপুল। সংসদ সদস্য থাকা অবস্থায় মানব পাচার, ভিসা জালিয়াতি ও প্রায় 53 মিলিয়ন কুয়েতি দিনার পাচারের অভিযোগে 2020 সালে কুয়েতের আদালত কারাদণ্ড দেয় তাকে। অন্যদিকে অবৈধ সম্পদের অভিযোগে দেশে সিআইডি ও দুদকের তদন্তে ফেসেছেন তার স্ত্রী ও সন্তান। আরেক সংসদ সদস্য শফিকুল ইসলামের স্ত্রী শামিমা সুলতানা জান্নাতির নামে $14.5 লাখ মূল্যের বাড়ির খোঁজ মেলে কানাডায়। এর সূত্র ধরে কথিত বেগমপাড়ায় রাজনীতিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের তথ্য বেরিয়ে আসে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন প্রতি বছর অর্থ পাচার নিয়ে তোলপাড়ের পরও অর্থ পাচারকারীদের তথ্য নেই, এমন বক্তব্য সরকারের 0 টলারেন্স নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। এই কথা যদি বলা হয় তাহলে ওই সংস্থাগুলোর কাছে অন্যরকম একটা মেসেজ চলে যায় যে তাহলে বোধহয় এই নিয়ে কাজ করা হোক, এরকমটা হয়তো চাওয়া হচ্ছে না। এছাড়া বিদেশে অর্থ পাচার রোধে রাজনৈতিক অঙ্গীকারও প্রয়োজন বলছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। পানামা পেপারসে কিন্তু যাদের নাম এসছে সবই অথেন্টিক, কিন্তু সুতরাং এগুলো তো আনডিসক্লোজড না। এগুলো ইনফরমেশন তো আমাদের দূতাবাস থেকেই পাওয়া যায়, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। বিদেশে অর্থ পাচারের ব্যাপারে কিন্তু মূল হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আন্তঃ মন্ত্রণালয়ের যে যোগাযোগ লেজু এই ব্যাপারে বুঝলেন আরো বেশি কি বলে সফল করা প্রয়োজন আছে। এছাড়া দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানো দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আগুনের ক্ষতি ঠেকাতে দেশের চলমান মেগা প্রকল্পে স্থাপন করা হচ্ছে 11টি ফায়ার স্টেশন। এর মধ্যে শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্রেই হবে 2টি এবং চট্টগ্রামের কর্ণফুলী টানেলে হবে 1টি। স্টেশনগুলোতে থাকবে 68 মিটার দীর্ঘ লোডারের পাশাপাশি অত্যাধুনিক যন্ত্রপাতি। স্থাপনের কাজ শেষ হবে আগামী বছরের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। বর্তমানে লাখো কোটি টাকার অর্ধশত মেগা প্রকল্পের কাজ চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু এবং কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যোগাযোগের জন্য টানেল, সে সাথে চলছে মেট্রো রেল সহ বেশ কিছু বড় বড় স্থাপনা নির্মাণের কাজ। গুরুত্ব বিবেচনা করে এখানে কোনো ধরনের স্যাবোটেজ যেন ঘটতে না পারে, ঘটলেও যেন সেটাকে নিবারণ করা যায়, সেজন্য অত্যাধুনিক যে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এগুলি গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই অবস্থায় দেশের মেগা প্রকল্পকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে অগ্নি নিরাপত্তা বলয়। বিশেষ করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এলাকায় 2টি, সাভার এবং গাজীপুর গার্মেন্টস শিল্প এলাকায় আরও 2টি বিশেষায়িত ফায়ার স্টেশন ও রেস্কিউ সেন্টার হবে। সে সাথে চট্টগ্রামের কর্ণফুলী টানেল কেন্দ্রিক 1টি এবং খুলশী এলাকায় ভারী শিল্প ভিত্তিক আরও একটি স্থাপনা করতে যাচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বিভিন্ন ধরনের স্পেশাল ইকুইপমেন্ট আছে, ফায়ার টেন্ডার আছে, তারপরে আপনার ফায়ার সাপ্রেশনের জন্য যে আধুনিক যন্ত্রপাতি সেগুলো আছে, তারপরে অন্যান্য ছোটোখাটো যে সমস্ত যন্ত্রপাতি আছে সেগুলো আছে, বেশি করে পাম্প আছে। এই প্রকল্পের আওতায় নগরীর 2টি সহ বৃহত্তর চট্টগ্রামে 5টি নতুন স্টেশন হবে। এর মধ্যে রয়েছে কুমিল্লা, কক্সবাজার এবং বান্দরবান। কাছাকাছি যে কোনোখানে দুর্ঘটনা ঘটলে বা কোনো লোক আটকা পড়লে আমরা দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করতে পারবো। বর্তমানে দেশের 64 জেলায় মোট 456টি ফায়ার স্টেশন রয়েছে। গত বছরই দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছিল এ ধরনের 11টি ফায়ার স্টেশন এবং রেস্কিউ সেন্টার নির্মাণের কাজ, কিন্তু করোনা সংক্রমণের কারণে কাজে কিছুটা ধীরগতি ছিল। তবে সব জটিলতা কাটিয়ে আগামী বছরেই দৃশ্যমান হতে যাচ্ছে এই 11টি ফায়ার সার্ভিস এবং রেস্কিউ সেন্টার। চট্টগ্রামের নির্মাণাধীন কর্ণফুলী ফায়ার স্টেশন এবং রেস্কিউ সেন্টার থেকে কমল দে, সময় সংবাদ। স্থানীয় বাজারে দাম না পেলেও পাল্প ও জুস সহ নানা খাদ্যপণ্য তৈরির কারখানায় গুটি আম সরবরাহ করে লাভবান হচ্ছেন রাজশাহী অঞ্চলের চাষিরা। তবে দেশে বিদেশে আমের তৈরি বিভিন্ন খাদ্যপণ্যের চাহিদা বাড়লেও গ্যাস সংযোগ না থাকায় বাজার ধরে রাখতে পারছে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। রাজশাহীর গোদাগাড়ি ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ, ক্যামেরায় ছিলেন মোমেন হোসেন। সরকারি নির্দেশনা মেনে গাছ থেকে আম নামাতে ব্যস্ত বাগান মালিক ও শ্রমিকরা। এসব আমের একটি অংশ যাবে বাগানের কাছাকাছি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরির কারখানায়। খিরসা, গোপালভোগ, ফজলি এটা আমরা বাইরে বাজারজাত করি, আর যেটা গুটি আম বা ছোট সাইজ সেগুলো আমরা সাপ্লাই দিই। এই আমগুলো আমাদের আগে বিক্রি হতো না, এই আমগুলো আপনার বাজার ভ্যালুয়েশন অনুযায়ী তারা আমাদের একটা রেট দেয়। কারখানায় আসার পর কয়েক ধাপের মান পরীক্ষায় উত্তীর্ণ হলে তা দিয়ে তৈরি করা হয় আচার ও জুস তৈরির উপকরণ পাল্প। বিএসটিআই এবং ইন্টারন্যাশনাল আইন আমরা বিআরসি, হ্যাসাপ, জিএমপি এগুলো মেনটেন করি। দেশে বিদেশে জুস সহ প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে বছর বছর, তবে উৎপাদন খরচ বেশি পড়ায় বাজার ধরতে পিছিয়ে পড়ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ডাইরেক্টলি আমরা ইউজ করি ইলেকট্রিসিটি, এটা গ্যাসে রূপান্তর করতে পারি। একটা প্রোডাক্ট যদি 70% আপনার তৈরি করতে খরচ কমে আসে, সেই প্রোডাক্টের এমনি কিন্তু দাম কমে আসবে। অঞ্চলভিত্তিক শিল্প কারখানার সম্প্রসারণে বিদ্যমান সংকট দূর করতে সরকারকে দূরদর্শী নীতি কৌশল নিয়ে কাজ করার পরামর্শ অর্থনীতিবিদদের। ন্যাচারাল গ্যাস কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু কমে যাচ্ছে, তাহলে আপনাকে যে লিকুইড গ্যাস সেটার ইউজ করার কথা আপনাকে চিন্তা করতে হবে, রিনিউয়েবল এনার্জির কথা আপনাকে চিন্তা করতে হবে। এই অঞ্চলে আম, টমেটো সহ নানা জাতের কৃষি পণ্যের উৎপাদন বাড়লেও এসব পণ্য প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত বড় কোনো শিল্প কারখানা গড়ে না ওঠায় একদিকে কৃষকরা যেমন বাজার প্রতিযোগিতার সুফল থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি দেশে এবং বিদেশে সম্ভাবনাময় বাজার ধরতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এসব পণ্য প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, গোদাগাড়ি, রাজশাহী। চট্টগ্রামে বারবার সতর্ক করার পরও সরানো যায়নি পাহাড়ে বসবাসকারীদের। এতে টানা বর্ষণে পাহাড় ধসে এবারও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দখলদারদের হাত থেকে পাহাড় উদ্ধার করা না গেলে অবৈধ বসবাস বন্ধ করা যাবে না বলে জানান স্থানীয় কাউন্সিলর। তবে ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন শেষে স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতি বছর টানা বৃষ্টি শুরু হলে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা বেড়ে যায় বন্দরনগরীতে, কিন্তু পাহাড় কাটা যেমন বন্ধ হয়নি, তেমনি বন্ধ হয়নি পাহাড় দখল বা এর পাদদেশে বসবাস। নগরীর মতিঝর্ণা, বাটালি হিল, আকবরশাহ সহ বিভিন্ন পাহাড়ে কয়েক লাখ মানুষের বসবাস। পাহাড় ব্যবস্থাপনা কমিটির তথ্য অনুযায়ী 30টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে, এর মধ্যে 18টি অধিক ঝুঁকিপূর্ণ। বৃষ্টির কারণে আবারও পাহাড় ধসের আশঙ্কা সৃষ্টি হওয়ায় শুরু হয় কর্তৃপক্ষের তোড়জোড়, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। আমরা এখানে 50 বছর ধরে রয়েছি, আমাদের কোথাও জায়গা নাই, বাড়িঘর নাই। 5-6 হাজার টাকা রুম ভাড়া দিতে ফ্ল্যাটে থাকতে পারবো না,
আমরা কামাই করে রিক্সা চালা ভাত খাইতেছি। সরকার তো আমাদের কোনো একটা ব্যবস্থা কিছু করে দিত তাহলে আমাদের একটু ভালো হইতো আর। যেসব পাহাড় দখল হয়ে গেছে সেগুলো দখলমুক্ত করা না গেলে পাহাড়ে অবৈধ বসবাস কমানো সম্ভব নয় বলে জানান স্থানীয় কাউন্সিলর। দখল করার মানসিকতা থেকে মানুষকে সরাতে হবে, সেই জন্য আমাদেরকে প্রথমে পাহাড়গুলোকে আমাদেরকে প্রোটেকশন করতে হবে। প্রোটেক্ট করার জন্য আমাদের চারিদিকে দেয়াল রিটেইন ওয়াল দিয়ে আমাদেরকে প্রথমে পাহাড়গুলোকে আমাদেরকে মুক্ত রাখতে হবে দখলবাজি থেকে। এদিকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন শেষে পাহাড় ধসের প্রাণহানি ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় কমিশনারের। কিভাবে কাজ করলে পরে এই লোকগুলোকে স্থায়ীভাবে বাঁচানো যায়, পাহাড় রক্ষা হয়, পরিবেশ রক্ষা হয় এবং এখানে যারা বসবাস করে তাদের যেন লাইভ রক্ষা হয়, এই জন্যই মূলত আমরা এই দেখে যাচ্ছি। 2017 সালে চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলায় পাহাড় ধসে মারা যান 132 জন। সেই সাথে গত 12 বছরে মৃত্যু হয় 400 জনের বেশি। পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসনের ব্যবস্থা করা না গেলে এই সমস্যার সমাধান কোনোভাবেই করা সম্ভব নয় বলে মনে করেন পাহাড় সংশ্লিষ্টরা। নগরীর মতিঝর্ণা পাহাড় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। সমন্বয়হীন সংস্কার কাজে গর্ত ও যানজটের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার। যাতায়াতের বিকল্প পথ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটন নগরীর বাসিন্দাদের। এদিকে উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা পৌরসভা কেউই বর্ষার আগে কাজ শেষের আশ্বাস দিতে পারেনি। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন শহর কক্সবাজারের বাজারঘাটার প্রধান সড়ক। সড়কের এক পাশে গর্ত করে বসানো হয়েছে গোল আকারের বড় ড্রেনের চাকা। সড়কের অপর প্রান্তে সারিবদ্ধ যানবাহনের জট, যেখানে সাধারণ পথচারীদের পায়ে হেঁটে চলার পথও রুদ্ধ। শহরের প্রধান সড়কের লালদিঘির পাড় থেকে শুরু করে রুমালিয়ার ছড়া পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা জুড়ে চলছে খোঁড়াখুঁড়ি। শহরের হাসপাতাল সড়কে চলছে পৌরসভার তত্ত্বাবধানে নালা নির্মাণের কাজ। এতে মানুষের চলাচলের পাশাপাশি যানবাহন চলাচলও দুর্ভোগের শেষ নেই। এতে চরম ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিকল্প রোড না রাখে মেইন সড়কে যে কাজটা করা হচ্ছে, এটার জন্য আম জনতার সমস্ত মানুষ অনেক কষ্ট দুর্ভোগে আছে। যেখানে 5 মিনিট লাগার কথা সেখানে মানুষের ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। সাধারণ মানুষজন চলাফেরা করতে পারতেছে না, ওখানে যে অবস্থা। এতদিন ধুলার যন্ত্রণায় বাঁচতেছিলাম না, এখন আবার কাদার যন্ত্রণা। প্রধান সড়কের কাজ করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, আর উপসড়কের কাজ করছে কক্সবাজার পৌরসভা। এই ব্যাপারে প্রতিষ্ঠান দুটির সমন্বয়হীনতার কারণেই দুর্ভোগ বলছেন সচেতন মহল। যে উন্নয়ন জনগণকে দুর্ভোগ পোহাতে হয়, সে উন্নয়ন তো আমরা চাই না। পৌরসভা এবং উন্নয়ন কর্তৃপক্ষ এই দুজনের মধ্যে কিন্তু সমন্বয় নাই এবং যার পরিণাম ভোগ করতে হচ্ছে সাধারণ জনগণের। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে বর্ষার আগে গর্ত ভরাট করে দেয়া হবে, আর পৌরসভা বলছে বর্ষার আগে কিছু সড়কের কাজ শেষ করার চেষ্টা চলছে। দ্রুততম সময়ে এই সাইডের রাস্তাগুলো যে আছে এগুলো যেন ঠিক করে, এই স্তরগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হবে এবং এটা আমরা মনে করি যে ইনশাল্লাহ আগামী বছর জুন মাসের দিকে এই রাস্তার কাজ শেষের দিকে চলে যাবে। জোর তৎপরতা চালাচ্ছে যাতে বর্ষার আগে কিছু কিছু উপসড়কগুলি আমরা যাতে ঢালাই দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান যাতে চলাফেরা করতে পারে। কক্সবাজার পৌরসভা বাস্তবায়ন করছে 140 কোটি টাকা ব্যয়ে প্রায় 24 কিলোমিটার রাস্তা, 23 কিলোমিটার নালা ও 23 কিলোমিটার লাইটিং এর কাজ। আর উন্নয়ন কর্তৃপক্ষ 5.2 কিলোমিটার প্রধান সড়ক বাস্তবায়ন করছে প্রায় 258 কোটি টাকায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ব্রেক্সিট কার্যকর হওয়ায় ইউরোপে এখন নানামুখী সংকট। সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশে। সম্প্রতি ইউরোপীয় কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে ইইউ এবং ব্রিটেনের নাগরিকদের সমস্যা তুলে ধরা হয়েছে। এই সংকটের সঙ্গে জড়িয়ে আছেন প্রায় 50,000 বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপীয় নাগরিক। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। 2020 সালের 31 ডিসেম্বরের পর ব্রেক্সিট কার্যকর হয়। দীর্ঘ 5 দশকের সম্পর্ক ছেদ যে সহজ নয় তা বাস্তবে প্রমাণ হচ্ছে এখন। বিভিন্ন কারণে ইউরোপের 27টি দেশের ইউরোপীয় নাগরিকদের অনেকেই এখন পর্যন্ত ব্রিটেনে বসবাসের চূড়ান্ত আবেদন করতে পারেননি। অন্যদিকে আনুমানিক 2,90,000 ব্রিটিশ নাগরিক ইউরোপের বিভিন্ন দেশে বসবাসের জন্য নির্ধারিত সময়ের মধ্যে রেসিডেন্সের আবেদন জমা দিতে পারেননি। এতে করে অনেকেই আইনগত নিজেদের চাকরি, ব্যবসা প্রতিষ্ঠান ও বসবাসের সুযোগ হারাতে পারেন। ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ফ্রান্সে 26,000, ডেনমার্কে 15,000, অস্ট্রিয়াতে 8,000, সুইডেনে 10,000, ইটালিতে 33,000 ও স্পেনে 1,60,000 ব্রিটিশ নাগরিক এখনো রেসিডেন্সিয়াল কার্ডের জন্য আবেদন জমা দিতে পারেননি। ব্রেক্সিট হওয়ার কারণে ইউরোপীয় ইউনিয়ন এবং
ইংল্যান্ডের মধ্যে যে ফ্যামিলি ইয়ে করার জন্য করা হয়েছিল, সেই সুযোগটা আশা করি অনেকেই নিতে পারছেন না। এই চুক্তিটা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। যদি ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়, আমরা সুবিধা বঞ্চিত যারা আছি বা যারা রেসিডেন্ট হাতে পাইতেছি না, তারা আশা করি অবশ্যই ডিসেম্বরের ভিতরে আমরা রেসিডেন্ট হাতে পাবো। রেসিডেন্সের জন্য সময়সীমা বাড়িয়ে এবছরের ডিসেম্বর শেষ নাগাদ করার আহ্বান জানিয়েছেন তাদের মধ্যে অনেকেই। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। করোনা পরিস্থিতিতে ব্রিটেনের চেয়ে ভালো অবস্থানে থাকার পরও নতুন করে সবুজ তালিকা থেকে পর্তুগালকে বাদ দিয়েছে দেশটি। বিষয়টিকে সম্পূর্ণ রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত বলছেন পর্তুগিজ সহ অভিবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। করোনা পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে থাকায় পর্যটন খাতকে চাঙ্গা করতে আর অর্থনীতি স্বাভাবিক করতে সীমান্ত খুলে দেয়া সহ অনেক বিধিনিষেধ শিথিল করেছে পর্তুগাল। যুক্তরাজ্যের সবুজ তালিকায় থাকায় চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় আসরের ফাইনালের ভেন্যু হয় পর্তুগাল। অল ইংলিশ ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মের শেষ সপ্তাহে বিপুল সংখ্যক ব্রিটিশ পর্যটকদের আগমন ঘটে দেশটিতে। সমর্থকরা ফিরে যাওয়ার পরপরই পর্তুগালকে সবুজ তালিকা থেকে সরিয়ে ফের আম্বার অর্থাৎ বিপজ্জনক তালিকায় ফেলে যুক্তরাজ্য। এমন পরিস্থিতিতে পর্তুগাল থেকে যুক্তরাজ্যে ফিরলে কয়েক দফা করোনা টেস্টের পরেও থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। এমনকি বাদ যাবে না 2 ডোজ টিকা নেয়া নাগরিকরাও। এমন সিদ্ধান্তকে হঠকারী বলছেন বাংলাদেশি পর্তুগিজ সহ সাধারণ নাগরিকরা। ইউকে সরকার নতুন করে যে বিধিনিষেধ আরোপ করছে পর্তুগালের প্রতি, এটার জন্য কিন্তু আমরা আসলেই চিন্তিত এবং বিষয়টা সত্যি উদ্বেগের। কারণ আমাদের এখন ট্রাভেল করার জন্য যে কস্টিংটা অনেক হাই হয়ে গেছে। এই মুহূর্তে আমি যেতে পারতেছি না, আজ গেলেও আমি 10 দিনের ঘর থেকে বেরোতে পারবো না। সুতরাং এই ধরনের হঠকারী সিদ্ধান্ত, হঠকারী কারণে বলছি, আসলে সবার জন্য এটা খুবই নাজুক একটা পরিস্থিতি সৃষ্টি করছে। মঙ্গলবার থেকে সিদ্ধান্ত কার্যকর হওয়ার ঘোষণায় ঝামেলা এড়াতে এরই মধ্যে পর্তুগাল ছেড়েছেন কয়েক হাজার ব্রিটিশ পর্যটক। অনেকে ভ্রমণ বাতিল করায় বিপুল ক্ষতির মুখে পড়েছেন আলগার অঞ্চলের ব্যবসায়ীরা। যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ার সহ খোদ ব্রিটিশরাও। এছাড়া এতে ক্ষতির মাত্রা বাড়ছে এখানে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত বাংলাদেশিদের। এমন পরিস্থিতিতে আগের অবস্থায় ফিরতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে পর্তুগাল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। কুয়েতে করোনা রোধে সরকারের বিধিনিষেধ আরোপ হয় ব্যবসা প্রতিষ্ঠানে এর প্রভাব পড়েছে। দেশটিতে কার্গো ব্যবসার সঙ্গে জড়িত প্রবাসী ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। লোকসানের পাশাপাশি কর্মচারীদের বেতন ও দোকান ভাড়া দিতে হিমশিম খাচ্ছেন তারা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। কুয়েতে 2020-এর ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকায় কার্গো ব্যবসা বন্ধ ছিল। ডিসেম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো না গেলেও চট্টগ্রাম বিমানবন্দরের মাধ্যমে মালামাল পাঠান ব্যবসায়ীরা। আগে মালামাল পাঠাতে যেখানে সময় লাগত 7 থেকে 10 দিন, এখন চট্টগ্রাম বিমানবন্দরের মাধ্যমে পাঠানোয় তা মাসখানেক সময় লেগে যাচ্ছে। বেড়েছে খরচও। এতে ব্যবসায়ীরা দোকান ভাড়া ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। প্রবাসীদের দাবি শীঘ্রই যেন ঢাকা ও সিলেটের বিমানবন্দরের মাধ্যমে মালামাল পাঠানোর অনুমতি দেয় দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ হচ্ছে, এখন বর্তমানে আমাদের চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে আমাদের বিমানের মালামাল যাতায়াত করতেছে অনেক কষ্টের মাধ্যমে। এখন আমরা যদি মালটা 1 তারিখ পৌঁছে 25 দিন পর আমরা মালটা নিতে পারতেছি। ঢাকা ও সিলেটের এয়ারপোর্টটা আমাদের কার্গোর জন্য অতি সহজ যাতে আমাদের জন্য খুলে দেয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের যারা দায়িত্ব আছেন ওনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যাতে করে ঢাকা এয়ারপোর্ট সহ সিলেট, ঢাকা এবং যত আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে বাংলাদেশ সবগুলো যাতে মালামাল পাঠানোটা সহজ করে দেওয়া হয়, যাতে করে আমরা সহজে মালামাল ক্লিয়ারেন্স করতে পারি বাংলাদেশ থেকে। মহামারী করোনার প্রাদুর্ভাবে দীর্ঘদিন ফ্লাইট চলাচল বন্ধ থাকায় প্রবাসীরা দেশে ছুটিতে আসতে পারছেন না। তাই অনেকেই নিজের পরিবার পরিজনের জন্য কার্গো সার্ভিসের মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকেন। তারা মনে করেন বাংলাদেশ সরকারের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যেন প্রবাসীদের কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব স্বাভাবিক নিয়মে সব বিমানবন্দরের মাধ্যমে মালামাল পাঠানোর ব্যবস্থা করে। এটাই ব্যবসায়ী সহ প্রবাসীদের দাবি। সময় সংবাদ, কুয়েত। ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের সহ সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশে। সভাপতি নির্বাচিত হয়েছে মালদ্বীপ।
জাতিসংঘ সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সহ সভাপতি নির্বাচিত হয়। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। স্থানীয় সময় সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের হলে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সহসভাপতি নির্বাচিত হয়। 1 বছর মেয়াদের এই দায়িত্ব চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে। বাংলাদেশ ছাড়াও এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত অন্যান্য সহসভাপতি হল কুয়েত, লাওস ও ফিলিপিন্স। এর আগে 2016-17 মেয়াদে 71তম সাধারণ পরিষদ অধিবেশনেও বাংলাদেশ সহসভাপতির দায়িত্ব পালন করে। সাধারণ পরিষদের সহসভাপতি নির্বাচিত হওয়ার পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, বহুপক্ষীয় ফোরামের নেতৃত্বের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের উপর যে আস্থা রাখছে এই নির্বাচন তারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ তার নীতিগত ও গঠনমূলক অবস্থানে অটুট রয়েছে। বৈশ্বিক করোনা মহামারীর কারণে সাধারণ পরিষদের এবারের অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। এতে প্রাধান্য পাবে কোভিড-19 মোকাবেলা ও বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। প্রতি বছর সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়। গেলবার এই অধিবেশন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছিল। এবারও তাই হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। 2019-20 অর্থ বছরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে আয় প্রায় 20 কোটি টাকা। স্বাধীনতার পর থেকে গেল 50 বছরে যার পরিমাণ দাঁড়ায় কয়েকশো কোটি টাকায়। অথচ দেশের প্রধান ফুটবল স্টেডিয়ামের বেহাল দশা, নানা অব্যবস্থাপনা ও ম্যাচ আয়োজনের অনুপযোগিতায় প্রশ্ন উঠেছে টাকা যায় কোথায়। জাতীয় ক্রীড়া পরিষদ বলছে, সারা বছর বাফুফের ম্যাচ থাকায় সংস্কার কাজ করা কঠিন হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নিয়ে মেহেদী নাইমের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। পিতার নামে দেশের প্রধানতম ফুটবল স্টেডিয়াম এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সারা বছরই খেলা ও নানা সরকারি অনুষ্ঠানে ব্যস্ত থাকে, কিন্তু এই মাঠে খেলা আয়োজনের জন্য কতটা উপযোগী তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। গেল অর্থ বছরে স্টেডিয়াম সংস্কার বাবদ পাওয়া হয়েছিল প্রায় 100 কোটি টাকা, কিন্তু সারা বছর খেলা থাকলে স্টেডিয়াম সংস্কার করবে কিভাবে? পত্রিকার পাতায় ক্রীড়া সংগঠকদের কণ্ঠে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দৈন্যদশার কথা উচ্চারিত হয়েছে অজস্রবার, কিন্তু গৌরবে সমুজ্জ্বল কালের সাক্ষী হয়ে থাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের বলার মতো কোনো সংস্কার হয়নি স্বাধীনতার 50 বছরেও। মাঠের বাইরে নোংরা পরিবেশ, গাড়ি আর মানুষের আধিক্যে ঠাসা স্টেডিয়াম পাড়া, এমনটা চোখে পড়ে না তাবৎ দুনিয়ায়। এ মাঠ নিয়ে ব্যবহারকারীদের হতাশা ও বিদেশি কোচিং স্টাফদের আছে আক্ষেপ। To think about how we can really redevelop this stadium because it's a huge potential here. বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচের জন্য এবং মাঠটাকে খুব ভালোভাবে প্রিপেয়ার করা উচিত, যেন ফিউচারে এই মাঠটায় অনেক ভালো ভালো আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়াম তো নিজস্ব আয় থেকেই করতে পারে সংস্কার। শুধুমাত্র 2019-20 অর্থ বছরে স্টেডিয়ামের দোকান ভাড়া ও গেট পাস থেকে আয় হয় প্রায় 20 কোটি টাকা। দেশ স্বাধীন হবার পর গেল 50 বছরে যার আয় দাঁড়ায় কয়েকশো কোটি টাকা। এরপরও কেন এই বেহাল দশা প্রশ্ন জাগে। জাতীয় ক্রীড়া পরিষদ দায়ী করলেন বাফুফে মাঠ ছেড়ে না দেয়া ও সরকারি নানা অনুষ্ঠানে মাঠ ব্যস্ত থাকাকে। জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের খেলাধুলা বা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তাই নয়, এখানে কিন্তু আমাদের বিভিন্ন জাতীয় দিবসের কর্মসূচিও এখানে বাস্তবায়িত হয়। যে আয় হয় সেটা আবার আমাদের এখানেই বরাদ্দ দেওয়া হয়। যে মাঠকে পুঁজি করে জাতীয় ক্রীড়া পরিষদের আয় হয়েছে শত শত কোটি টাকা, দুহাত উজাড় করে দেয়া কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু স্টেডিয়ামেরই যে নিজের কোনো উন্নতি নেই। ক্রীড়াঙ্গনের অভিভাবকেরা কি তার খবর রাখেন? মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 1 মাস পর দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত। সীমান্ত জেলায় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ। উপহারের টিকায় কাটবে না সংকট, বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।